আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এলাম ফ্রাইডে সাসপেন্স স্টোরি কাকাবাবু সমগ্র এর প্রথম অংশ। গল্পের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া অদ্ভুত কোনো বাস্তবিক ঘটনা সম্পর্কে জানাতে পারেন, যেন সেই ঘটনাগুলো সবার মাঝে তুলে ধরতে পারি। যদি আপনাদের এ বিষয়ে মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন গল্পের দিকে এগিয়ে যাই। লিদার নদীর তীরে আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ করে। আমাকে সারাদিন বসে থাকতে হয় গজ ফিতে নিয়ে, পাথর মাপতে হয়। ফিতের একটা দিক ধরে থাকেন কাকাবাবু, আর আরেকটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই যতক্ষণ না ফুরোয়। আজ সকাল থেকে একটুও কুয়াশা নেই, ঝকঝক করছে আকাশ। পাহাড়গুলোর মাথায় বরফ, রোদ্দুর লেগে চোখ ঝলসে যায়। ঠিক মনে হয় যেন সোনার মুকুট পড়ে আছে। যখন রোদ্দুর থাকে না তখন মনে হয় পাহাড় চূড়ায় কত কত আইসক্রিম, যত ইচ্ছে খাও, কোনো দিন ফুরোবে না। আমার ডাকনাম সন্তু, ভালো নাম সুনন্দ রায়চৌধুরী। আমি বালিগঞ্জের তীর্থপতি ইনস্টিটিউশনে ক্লাস 8-এ পড়ি। আমার একটা কুকুর আছে, তার ডাকনাম রকু। ওর ভালো নামও অবশ্য আছে একটা, ওর ভালো নাম রকুকু। আমার ছোট মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে, আমি সেটার নাম রেখেছি লড়াবি। আমি ওকে তেমন ভালোবাসি না, তাই ওর ডাকনাম নেই। আমার কুকুরটাকে সঙ্গে আনতে পারিনি বলে মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি গত বছর ফাইনাল পরীক্ষায় সেকেন্ড হয়েছি, কিন্তু স্পোর্টসে 4টে আইটেমে ফার্স্ট হয়েছিলাম। কাকাবাবু এই জন্য আমাকে খুব ভালোবাসেন। আজ চমৎকার বেড়াবার দিন, কিন্তু আজও সকালবেলা কাকাবাবু বললেন, চলো সন্তু, আজ সোনমার্গের দিকে যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, সোনমার্গে তো আগেও গিয়েছিলাম, আবার ওখানেই যাব? কাকাবাবু বললেন, হ্যাঁ, ওই জায়গাটাই বেশি ভালো, ওইখানেই কাজ করতে হবে। আমি একটু মন খারাপ করে বললাম, কাকাবাবু, আমরা শ্রীনগর যাব না? কাকাবাবু চশমা মুছতে মুছতে উত্তর দিলেন, না না, শ্রীনগরে গিয়ে কি হবে, বাজে জায়গা, খালি জল আর জল, লোকজনের ভিড়। আজ 14 দিন হলো আমরা কাশ্মীরে এসেছি, কিন্তু এখনো শ্রীনগর দেখিনি। এ কথা কেউ বিশ্বাস করবে? আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর ওর বাড়ির সবার সঙ্গে গত বছর বেড়াতে এসেছিল কাশ্মীরে। দীপঙ্করের বাবা বলে রেখেছেন, ও পরীক্ষায় ফার্স্ট হলে ওকে প্রত্যেকবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন। সেই জন্যই তো 2 নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার দুঃখ হয়নি। কাশ্মীর থেকে ফিরে গিয়ে দীপঙ্কর কত গল্প বলেছিল। ডাল হ্রদের ওপর কত রকমের সুন্দরভাবে সাজানো বড় বড় নৌকো থাকে। ওখানে সেই নৌকোগুলোর নাম হাউস বোট। সেই হাউস বোটে থাকতে কি আরাম! রাত্রির বেলা যখন সব হাউস বোটে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় জলের ওপর মায়াপুরী বসেছে। শিকারা নামে ছোট ছোট নৌকো ভাড়া পাওয়া যায়, তাইতে চলে যাওয়া যায় যেখানে ইচ্ছে সেখানে। মুঘল গার্ডেন্স, চশমা শাহী, নেহেরু পার্ক, এইসব জায়গায় কি ভালো ভালো সব বাগান। দীপঙ্করের কাছে গল্প শুনে আমি ভেবেছিলাম যে শ্রীনগরই বুঝি কাশ্মীর। এবার কাকাবাবু যখন কাশ্মীরে আসবার কথা বললেন, তখন কি আনন্দই যে হয়েছিল আমার। কিন্তু এখনো আমার কাশ্মীরের কিছুই প্রায় দেখা হলো না। 14 দিন কেটে গেল। কাকাবাবুর কাছে শ্রীনগরের নাম বললেই উনি বলেন, ওখানে গিয়ে কি হবে, বাজে জায়গা, শুধু জল, জলের উপর তো আর ফিতে দিয়ে মাপা যায় না, তাই বোধহয় কাকাবাবুর পছন্দ নয়। সত্যি কথা বলতে কি, কেন যে কাকাবাবু ফিতে দিয়ে পাহাড় মাপছেন তা আমি বুঝতে পারি না। অবশ্যই পহলগ্রাম জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু যে জায়গাটা এখনো দেখিনি সেই জায়গাটাই কল্পনায় বেশি সুন্দর লাগে। পহলগ্রামে বরফ মাখা পাহাড়গুলো এত কাছে যে মনে হয় এক দৌড়ে চলে যাই। একটা ছোট্ট নদী বয়ে গেছে পহলগ্রাম দিয়ে। ছোট হলেও নদীটার দারুণ স্রোত, আর জল কি ঠান্ডা। পহলগ্রামে অনেক দোকানপাট, অনেক হোটেল আছে। এখান থেকেই তো তীর্থযাত্রীরা অমরনাথের দিকে যায়। অনেক সাহেব মেমেরও ভিড়। যারা আগে শ্রীনগর ঘুরে পহলগ্রামে এসেছে তাদের মধ্যে অনেকে বলে যে শ্রীনগরের থেকে পহলগ্রাম জায়গাটা নাকি বেশি সুন্দর। কিন্তু আমি তো শ্রীনগর দেখিনি, তাই আমার ঠিক বিশ্বাস হয় না। শ্রীনগরের মতন এখানে তো হাউসবোট নেই। আমরা কিন্তু এখানেও হোটেলে থাকি না, আমরা থাকি নদীর এপারে, তাঁবুতে। এই তাঁবুতে থাকার ব্যাপারটা আমার খুব পছন্দ।
দীপঙ্কররা শ্রীনগরে জলের ওপর হাউসবোটে ছিল, কিন্তু ওরা তো তাঁবুতে থাকেনি। দমদমের ভিআইপি রোড দিয়ে যেতে যেতে কতদিন দেখেছি মাঠের মধ্যে সৈন্যরা তাঁবু খাটিয়ে আছে। আমারও খুব শখ হতো তাঁবুতে থাকার। আমাদের তাঁবুটা ছোট হলেও বেশ ছিমছাম। পাশাপাশি দুটো খাট, কাকাবাবুর আর আমার। রাত্রির বেলা দুপাশের পর্দা ফেলে দিলে ঠিক ঘরের মতন হয়ে যায়। আর একটা ছোট ঘরের মতন আছে একপাশে, সেটা জামা কাপড় ছাড়ার জন্য। অনেকে তাঁবুতে রান্না করেও খায়। আমাদের খাবার আসে হোটেল থেকে। তাঁবুতে শুলেও খুব বেশি শীত করে না আমাদের। 3খানা করে কম্বল গায়ে দিত। ঘুমোবার সময়ও পায়ে গরম মোজা পরা থাকে। কোনো কোনো দিন খুব শীত পড়লে আমরা কয়েকটা হট ওয়াটার ব্যাগ বিছানায় নিয়ে রাখি। কত রাত পর্যন্ত শুয়ে শুয়ে নদীর স্রোতের শব্দ শুনতে পাই। আর কি একটা রাত জাগা পাখি ডাকে, চিয়াও চিয়াও। মাঝে মাঝে অনেক রাত্রি তাঁবুর মধ্যে মানুষজনের কথাবার্তা শুনে ঘুম ভেঙে যায়। আমার বালিশের পাশেই টর্চ থাকে। তাড়াতাড়ি টর্চ জ্বেলে দেখি। কাশ্মীরে চোর ডাকাতের ভয় প্রায় নেই বললেই চলে। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। টর্চের আলোয় দেখতে পাই তাঁবুর মধ্যে আর কেউ নেই। কাকাবাবু ঘুমের মধ্যে কথা বলছেন। কাকাবাবুর এটা অনেক দিনের স্বভাব। কাকাবাবু ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে যেন তর্ক করেন, তাই ওর দুরকম গলা হয়ে যায়। কথাগুলো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার এই সময় একটু ভয় ভয় করে। তখন উঠে গিয়ে কাকাবাবুর গায়ে একটু ঠেলা মারলি উনি চুপ করে যান। আমার একটু দেরিতে ঘুম ভাঙে। পরীক্ষার আগে আমি অনেক রাত জেগে পড়তে পারি, কিন্তু ভোরে উঠতে খুব কষ্ট হয়। আর এখানে এই শীতের মধ্যে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছাই করে না। কাকাবাবু খুব ভোরে উঠতে পারেন। আমি জেগে উঠেই দেখি কাকাবাবুর ততক্ষণে দাড়ি কামানো, স্নান করা সব শেষ। বিছানা থেকে নেমেই আমি তাঁবুর মধ্যে লাফালাফি দৌড়দৌড়ি শুরু করি। তাতে খানিকটা শীত কাটে। আজ সকালবেলা মুখ হাত ধুয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তাঁবুতে থাকার একটা সুবিধে এই, দরজায় তালা লাগানো হয় না। তাঁবুতে তো দরজাই থাকে না। দরজার বদলে শক্ত পর্দা, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেই হয়। আমাদের কোনো জিনিসপত্র কোনো দিন চুরি হয়নি। কাশ্মীরে নাকি চোর নেই, অবশ্য ডাকাত আছে, সেটা আমরা পরে টের পেয়েছিলাম। ছোট্ট ব্রিজটা পেরিয়ে চলে এলুম নদীর এদিকে। এই সকালেই কত মানুষজনের ভিড়, কত রকম রং বেরঙের পোশাক। যে দেশে খুব বরফ থাকে সে দেশের মানুষ খুব রঙিন জামা পরতে ভালোবাসে। ঝাঁক ঝাঁক সাহেব মেম এসেছে আজ। ঘোড়াওয়ালা ছেলেরা ঘোড়া ভাড়া দেওয়ার জন্য সবাই একসঙ্গে চিল্লিম মিল্লিম করছে। আমরা কিন্তু এখন ঘোড়া ভাড়া নেব না। আমরা বাসে করে যাব সোনমার্গ, তারপর সেখান থেকে ঘোড়া ভাড়া নিয়ে পাহাড়ে উঠব। কাকাবাবুর ঘোড়ায় চড়তে খুব কষ্ট হয়, তাই আমরা ঘোড়ায় বেশি চড়ি না। প্রথম কদিন আমাদের একটা জিপ গাড়ি ছিল, এখানকার গভর্নমেন্ট থেকে দিয়েছিল। গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন, কিন্তু আমার কাকাবাবু ভারী অদ্ভুত। তিনি কোনো লোকের সাহায্য নিতে চান না। 2-3 দিন বাদেই তিনি জিপ গাড়িটা ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমাকে তখন বলেছিলেন, সব জায়গায় তো গাড়ি যায় না, যেসব জায়গায় গাড়ি যাবার রাস্তা নেই সেখানেই আমাদের বেশি কাজ। ঘোড়া পানিয়েই তিনি কষ্ট করে চড়বেন ঘোড়ায়। এই যা বলে ফেললাম, আমার কাকাবাবুকে কিন্তু অন্য কেউ ঘোড়া বললে আমার ভীষণ রাগ হয়। আমি তো শুধু একবার মনে মনে বললাম, কাকাবাবু তো জন্ম থেকেই ঘোড়া নন। মাত্র 2 বছর আগে কাকাবাবু যখন আফগানিস্তানে গিয়েছিলেন, তখন কাবুলের থেকে খানিকটা দূরে ওর গাড়ি উল্টে যায়। তখনই একটা পা একেবারে চিপস ভেঙে গিয়েছিল। কাকাবাবুকে এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। এখন আর একলা একলা সব কাজ নিজে করতে পারেন না বলে কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যান। আমারও বেশ মজা, কত জায়গায় বেড়াই। গত বছর পুজোর সময় গিয়েছিলাম মথুরা, সেখান থেকে কালিকট। হ্যাঁ, সেই কালিকট বন্দর যেখানে ভাস্কো ডা গামা প্রথম এসেছিলেন। ইতিহাস আর ভূগোলে যেসব জায়গার নাম পড়েছি, সেখানে সত্যি সত্যি কোনোদিন বেড়াতে গেলে কী রকম যে অদ্ভুত ভালো লাগে কি বলবো। আগে চাকরি করার সময় কাকাবাবু যখন বাইরে বাইরেই ঘুরতেন, তখন আমরা ওকে বেশি দেখতে পেতাম না। চাকরি থেকে রিটায়ার করার পর উনি কলকাতায় আমাদের বাড়িতে থাকেন, বই পড়েন দিনরাত। আর বছরে 1-2 বার নানান ঐতিহাসিক জায়গায় বেড়াতে যান, তখন আমাকে নিয়ে যান সঙ্গে।
কাশ্মীরে এর আগেও কাকাবাবু 2-3 বার এসেছেন। এখানে অনেকেই চেনেন কাকাবাবুকে। ক্রাচে ভর দিয়েও কাকাবাবু কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটতে পারেন। 2 হাতে 2টো ব্যাগ নিয়ে আমি পাল্লা দিতে পারি না। এত তাড়াতাড়ি এসেও কিন্তু আমরা বাস ধরতে পারলাম না। সোনমার্গ যাবার প্রথম বাস একটু আগে ছেড়ে গেছে, পরের বাস আবার 1 ঘন্টা বাদে। অপেক্ষা করতে হবে। কাকাবাবু কিন্তু বিরক্ত হলেন না। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কে সন্তু, জিলিপি হবে নাকি? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলুম। কাকাবাবু যে এক এক সময় মনের কথাটা ঠিক কি করে বুঝতে পারেন, পাহালগ্রামে যারা বেড়াতে যায়নি তারা বুঝতেই পারবে না এখানকার জিলিপি কি অপূর্ব স্বাদ। খাঁটি ঘিয়ে ভাজা, মস্ত বড় মৌচাক সাইজের জিলিপি, টুসটুসে রসে ভর্তি, ঠিক মধুর মতন। ভেজাল ঘি কাশ্মীরে যায় না, ডালডা তো বিক্রিই হয় না। সোনার খোঁজে না গন্ধকের খোঁজে। বাস স্ট্যান্ডের কাছেই সোহানপালের বিরাট মিষ্টির দোকান। ভেতরে চেয়ার টেবিল পাতা, দেয়ালগুলো সব আয়না দিয়ে মোড়া। খাবারের দোকানের ভেতরে কেন যে আয়না দেওয়া বুঝি না। খাবার খাওয়ার সময় নিজের চেহারা দেখতে কারুর ভালো লাগে নাকি? জিলিপিতে কামড় বসাতেই হাত দিয়ে রস গড়িয়ে পড়ল। কাকাবাবু নিজে খুব কম খান, কিন্তু আমার জন্য 3-4 রকমের খাবারের অর্ডার দিয়েছেন। 1 ঘন্টা সময় কাটাতে হবে তো। কাশ্মীরে এসে যতই পেট ভরে খাও, একটু বাদেই আবার খিদে পাবে। এখানকার জলে সব কিছু তাড়াতাড়ি হজম হয়ে যায়। কে প্রফেসর সাহেব, আজ কোন দিকে যাবেন? তাকিয়ে দেখি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে একজন বিশাল চেহারার মানুষ। চিনি একে, নাম সুচা সিং। প্রায় 6 ফিট লম্বা, কবজি দুটো আমার উড়ুর মতন চড়া, মুখে সুবিন্যস্তা দাড়ি। সুচা সিং এখানে অনেকগুলো বাস আর ট্যাক্সির মালিক, খুব জবরদস্ত ধরনের মানুষ। কি কারণে যেন উনি আমার কাকাবাবুকে প্রফেসর বলে ডাকেন, যদিও কাকাবাবু কোনোদিন কলেজে পড়াননি। কাকাবাবু আগে দিল্লিতে গভর্নমেন্টের কাজ করতেন। এখানে একটা কথা বলে রাখি, কাশ্মীরে এসে প্রথম কয়েকদিনই অবাক হয়ে লক্ষ্য করেছিলাম এখানে অনেকেই ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। বাংলাদেশ থেকে এত দূরে, আশ্চর্য ব্যাপার না? কাকাবাবুকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ। কাকাবাবু বলেছিলেন, ভ্রমণকারীদের দেখাশোনা করাই তো কাশ্মীরের লোকেদের প্রধান পেশা। আর ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে বাঙালিদের সংখ্যাই বেশি। বাঙালিরা খুব বেড়াতে ভালোবাসে, তাই বাঙালিদের কথা শুনে শুনে এরা অনেকেই বাংলা শিখে নিয়েছে। যেমন সাহেব ম্যাম অনেক আসে বলে, এরা ইংরাজিও জানে বেশ ভালোই। এখানেই একটা ঘোড়ার সহিসকে দেখেছি 22-23 বছর বয়সে। সে কোনো দিন স্কুলে পড়েনি, নিজের নাম সই করতেও জানে না, অথচ ইংরাজি, বাংলা, উর্দু বলে জলের মতন। সুচা সিং ভাঙা ভাঙা উর্দু আর বাংলা কথা মিলিয়ে বলেন, কিন্তু উর্দু তো আমি জানি না। তন্দুরুস্তি, তাকাল্লুফ এই জাতীয় 2-4টে কথার বেশি শিখতে পারিনি, তাই ওর কথাগুলো আমি বাংলাতেই লিখব। কাকাবাবু সুচা সিংকে পছন্দ করেন না, লোকটির বড্ড গায়ে পড়া ভাব আছে। কাকাবাবু একটু নির্লিপ্তভাবে বললেন, কোন দিকে যাব ঠিক নেই, দেখি কোথায় যাওয়া যায়। সুচা সিং চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললেন, চলুন, কোন দিকে যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার নেই, আমরা একটু কাছাকাছি ঘুরে আসব। আমার তো গাড়ি যাবেই, নামিয়ে দেব আপনাদের। না, আমরা বাসে যাব। সোনমার্গ যাবেন তো বলুন, আমার একটা ভ্যান যাচ্ছে, ওটাতে যাবেন, আবার ফেরার সময় ওটাতেই ফিরে আসবেন। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়। সুচা সিং বেশ আন্তরিকভাবেই বলছেন, কিন্তু পাত্তা দিলেন না কাকাবাবু। হাতের ভঙ্গি করে সুচা সিংয়ের কথাটা উড়িয়ে দিয়ে কাকাবাবু বললেন, না, কোনো দরকার নেই। কাকাবাবু যে সুচা সিংকে পছন্দ করছেন না, এটা অন্য যে কেউ দেখলেই বুঝতে পারবে, কিন্তু সুচা সিংয়ের সেদিকে কোনো খেয়াল নেই। চেয়ারটা কাকাবাবুর কাছে টেনে এসে খাতির জমানোর চেষ্টা করে বললেন, আপনার এখানে কোনো অসুবিধা কিংবা কষ্ট হচ্ছে না তো? কিছু দরকার হলে আমাকে বলবেন। না না, কোনো অসুবিধা হচ্ছে না। চা খাবেন তো? আমার সঙ্গে 1 পেয়ালা চা খান। কাকাবাবু সংক্ষেপে বললেন, আমি চা খেয়েছি, আর খাবো না। কাকাবাবু এবার চুড়োক বার করলেন। আমি এর মানে জানি। আমি লক্ষ্য করেছি সুচা সিং সিগারেট কিংবা চুড়োকের ধোঁয়া এক্কেবারে সহ্য করতে পারেন না। কাকাবাবু ওকে সরাবার জন্যই চুড়োক ধরালেন। সুচা সিং কিন্তু তবু উঠলেন না, নাকটা একটু কুঁচকে সামনে বসেই রইলেন। তারপর হঠাৎ ফিসফিস করে জিজ্ঞেস করলেন, প্রফেসর সাহেব, কিছু হদিস পেলেন?
কি পাবো? যা খুঁজছেন এতদিন ধরে। কাকাবাবু অপুলকভাবে একটুক্ষণ তাকিয়ে রইলেন সুচা সিংয়ের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছুই পাইনি, বোধহয় কিছু পাওয়া যাবেও না। তাহলে আর খোঁড়া পা নিয়ে এত তাকলিফ করছেন কেন? তবু খুঁজছি, কারণ খোঁজাটাই আমার নেশা। আপনারা বাঙালিরা বড় অদ্ভুত। আপনি যা খুঁজছেন সেটা খুঁজে পেলে তা তো গভর্নমেন্টেরই লাভ হবে, আপনার তো কিছু হবে না। তাহলে আপনি গভর্নমেন্টের সাহায্য নিচ্ছেন না কেন? গভর্নমেন্টকে বলুন, লোক দেবে, গাড়ি দেবে, সব ব্যবস্থা করবে, আপনি শুধু খবরদারি করবেন। কাকাবাবু হেসে এক মুখ ধোঁয়া ছাড়লেন সুচা সিংয়ের দিকে। তারপর বললেন, এটা আমার খেয়াল ছাড়া আর কিছু তো নয়। গভর্নমেন্ট সব ব্যবস্থা করবে, তারপর যদি কিছুই না পাওয়া যায় তখন সেটা একটা লজ্জার ব্যাপার হবে না? লজ্জা কি আছে? গভর্নমেন্টের তো কত টাকারই সাধ্য হচ্ছে। কোম্পানি কা মাল দরিয়া মে ডাল। কাকাবাবু আবার হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন সিংজি, বাঙালিরা ভারী অদ্ভুত, তারা নিজেদের ভালো মন্দ বোঝে না। সুচা সিং বললেন, আপনাকে দেখেই বুঝেছি আপনি ভালো আদমি, কিন্তু একদম চালাক নন। একটা কথা আগে বলা হয়নি, কাকাবাবু কাশ্মীরে এসেছেন গন্ধকের খনি খুঁজতে। কাকাবাবুর ধারণা কাশ্মীরের পাহাড়ের নিচে কোথাও প্রচুর গন্ধক জমা আছে। কাশ্মীর সরকারকে জানিয়েছেন সে কথা। সরকারকে না জানিয়ে তো কেউ আর পাহাড় পর্বত মাপামাপি করতে পারে না, বিশেষত কাশ্মীরের মতন সীমান্ত এলাকায়। আমি আর কাকাবাবু তাই গন্ধকের খনি আবিষ্কার করার কাজ করছি। সুচা সিং বললেন, প্রফেসর সাহেব, ওসব গন্ধক টন্ধক ছাড়ুন, আমি আপনাকে বলে দিচ্ছি এখানে পাহাড়ের নিচে সোনার খনি আছে, সেটা যদি খুঁজে বার করতে পারেন। কাকাবাবু খানিকটা নকল আগ্রহ দেখিয়ে বললেন, আপনি জানেন এখানে সোনা পাওয়া যাবে? ডেফিনেটলি, আমি খুব ভালোভাবে জানি। আপনি যখন জানেনই যে এখানে সোনা আছে, তাহলে আপনি সেটা আবিষ্কার করে ফেলুন না। আমার যে আপনাদের মতন বিদ্যে নেই, ওসব খুঁজে বার করা আপনাদের কাজ। আমি তো শুনেছি টাটা কোম্পানির যে এত বড় ইস্পাতের কারখানা, সেই ইস্পাতের খনি তো একজন বাঙালি আবিষ্কার করেছিল। কাকাবাবু চুরুটের ছাই ফেলতে ফেলতে বললেন, কিন্তু সিংজি, সোনার খনি খুঁজে পেলেও আপনার কি লাভ হবে? সোনার খনি মালিকানা গভর্নমেন্টের হয়, গভর্নমেন্ট নিয়ে নেবে। সুচা সিং উৎসাহের চোটে টেবিলে ভর দিয়ে এগিয়ে এসে বললেন, নিক না গভর্নমেন্ট, তার আগে আমরাও যদি কিছু নিতে পারি, আমি আপনাকে সাহায্য করব। এখানে মুস্তাফা বাশির খান বলে একজন বুড়ো আছে, খুব ইমানদার লোক। সে আমাকে বলেছে মারতণ্ডের কাছে তার ঠাকুরদা পাহাড় খুঁড়ে সোনা পেয়েছিল। আপনিও সেখানে পাহাড় ঘুরতে লেগে যান। আরে শুনুন শুনুন প্রফেসর সাহেব, কাকাবাবু আমার দিকে ফিরে বললেন, ওঠ সন্তু, আমাদের বাসের সময় হয়ে এসছে, তোর খাওয়া হয়েছে? আমি বললাম, হ্যাঁ, একটু জল খাবো। খেয়ে নে, ফ্লাস্কে জল ভরে নিয়েছিস তো? তারপর কাকাবাবু সুচা সিংয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি ধারণা মাটির তলায় আস্ত আস্ত সোনার চাই পাওয়া যায়? পাথরের মধ্যে সোনা পাওয়া গেলেও তা গালিয়ে বার করা একটা বিরাট ব্যাপার। তাছাড়া সাধারণ লোক ভাবে সোনাই সবচেয়ে দামি জিনিস, কিন্তু তুমি ব্যবসা করো, তোমার তো বোঝা উচিত অনেক জিনিসের দাম সোনার চেয়েও বেশি। যেমন ধরো, কেউ যদি একটা পেট্রোলের খনির সন্ধান পেয়ে যায়, সেটার দাম সোনার খনির চেয়েও কম হবে না। তেমনি গন্ধক শুনে হেলাফেলা করছো, কিন্তু সত্যি সত্যি যদি প্রচুর পরিমাণে সালফার ডিপোজিটের খোঁজ পাওয়া যায়, সে তো হলো গিয়ে যদির কথা, যদি গন্ধক থাকে। কিন্তু আমি আপনাকে বলছি কাশ্মীরে সোনা আছেই। তাহলে তুমি খুঁজতে লেগে যাও। আয় সন্তু। সুচা সিং হঠাৎ খপ করে আমার হাত ধরে বললেন, কি খোকাবাবু, কোন দিকে যাবে আজ? সুচা সিংয়ের বিরাট হাতখানা যেন বাঘের থাবা, তার মধ্যে আমার ছোট্ট হাতটা কোথায় মিলিয়ে গেছে। আমি উত্তর না দিয়ে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবু বললেন, আজ আমরা দূরে কোথাও যাব না, কাছাকাছিই ঘুরব। সুচা সিং আমাকে আদর করার ভঙ্গি করে বললেন, খোকাবাবুকে নিয়ে একদিন আমি বেরিয়ে আনবো। কি খোকাবাবু,
কাশ্মীরের কোন কোন জায়গা দেখা হলো? আজ যাবে আমার সঙ্গে? একদম শ্রীনগর ঘুরিয়ে নিয়ে আসব। শ্রীনগরের নাম শুনে আমার একটু একটু লোভ হচ্ছিল, তবু আমি বললাম। সুচা সিংহের হাত ছাড়িয়ে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। সুচা সিংহ এলেন পেছনে পেছনে। আমরা তখন বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে হাঁটতে লাগলাম অন্যদিকে। কাকাবাবু সুচা সিংকে মিথ্যে কথা বলেছেন। আমরা যে আজ সোনমার্গে যাব তা তো সকাল থেকেই ঠিক আছে। কাকাবাবু সুচা সিংকে সে কথা বললেন না। গুরুজনরা যে কখনো মিথ্যে কথা বলেন না তা মোটেই ঠিক নয়, মাঝে মাঝে বলেন। যেমন আরেকটা কথা, কাকাবাবু অনেককে বলেছেন বটে যে তিনি এখানে গন্ধকের খনি আবিষ্কার করতে এসেছেন, কিন্তু সেটা আমার বিশ্বাস হয় না। কাকাবাবু হয়তো ভেবেছেন ছেলে মানুষ বলে আমি সব কিছু বিশ্বাস করব, কিন্তু আমি তো ততটা ছেলে মানুষ নই। আমি এখন ইংরেজি গল্পের বইও পড়তে পারি। কাকাবাবু অন্য কিছু খুঁজছেন, সেটা যে কি তা অবশ্য আমি জানি না। সুচা সিংও কাকাবাবুকে ঠিক বিশ্বাস করেননি। সুচা সিংয়ের সরকারি মহলের অনেকের সঙ্গে জানাশোনা, সেখান থেকে কিছু শুনেই বোধহয় সুচা সিং সুযোগ পেলেই কাকাবাবুর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন। সুচা সিংয়ের কি ধারণা কাকাবাবু গন্ধকের নাম করে আসলে সোনার খনিরই খোঁজ করছেন? আমরা কি সত্যি সোনার সন্ধানে ঘুরছি? সুচা সিংয়ের দৃষ্টি এড়িয়ে আমরা চলে এসেছি খানিকটা দূরে। রোদ উঠেছে বেশ, পথে এখন অনেক বেশি মানুষ। আজ শীতটা একটু বেশি পড়েছে। আজ সুন্দর বেড়াবার দিন। বাসের এখনো বেশ খানিকটা দেরি আছে। সুচা সিংয়ের জন্য আমরা বাস ডিপোতেও যেতে পারছি না। আস্তে আস্তে হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে। কাকাবাবু আপন মনে চুরুট টেনে যাচ্ছেন। আমি একটা পাথরের টুকরোকে ফুটবল বানিয়ে সুর দিচ্ছিলাম। হঠাৎ আমি চেঁচিয়ে উঠলাম, আরে স্নিগ্ধাদি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো স্নিগ্ধাদি, সিদ্ধার্থদা, রিনি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কে ওরা? উত্তর না দিয়ে আমি চিৎকার করে ডাকলাম, এই স্নিগ্ধাদি। এক ডাকেই শুনতে পেল। ওরাও আমাকে দেখে অবাক, এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি কাকাবাবুকে বললাম, কাকাবাবু, তুমি ছোটদির বন্ধু স্নিগ্ধাদিকে দেখোনি? উৎসাহে আমার মুখ জলজল করছে। এতে দূরে হঠাৎ কোনো চেনা মানুষকে দেখলে কি আনন্দই যে লাগে। কলকাতায় থাকতেই অনেকদিন স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়নি, আর আজ হঠাৎ এই কাশ্মীরে, বিশ্বাসই হয় না। কাকাবাবু কিন্তু খুব একটা উৎসাহিত হলেন না, আর চোখে ঘড়িতে সময় দেখলেন। স্নিগ্ধাদি আমার ছোড়দির ছেলেবেলা থেকে বন্ধু, কত দিন এসেছে আমাদের বাড়িতে। ছোড়দির বিয়ে হবার ঠিক 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল স্নিগ্ধাদির। স্নিগ্ধাদির বিয়েতে আমি ধুতি পরে গিয়েছিলাম, আমার জীবনে সেই প্রথম ধুতি পরা। সিদ্ধার্থদাকেও আমরা আগে থেকে চিনি, ছোড়দিদের কলেজের প্রফেসর ছিলেন। আমাদের পাড়ার ফাংশনে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা আবৃত্তি করেছিলেন। স্নিগ্ধাদির সঙ্গে সিদ্ধার্থদার বিয়ে হবার পর একটা মুশকিল হলো, স্নিগ্ধাদিকে স্নিগ্ধা বৌদি বলে ডাকতে হয়, কিংবা সিদ্ধার্থদাকে জামাই বাবু। আমি কিন্তু তা পারি না, এখনো সিদ্ধার্থদাই বলি। আর রিনি হচ্ছে স্নিগ্ধাদির বোন, আমারই সমান, ক্লাস 8-এ পড়ে। পড়াশুনোই এমনিতে ভালোই, কিন্তু অঙ্কে খুব কাঁচা। কঠিন অ্যালজিব্রা তো পারেই না, জিওমেট্রি এত সোজা তাও পারে না। তবে রিনি বেশ ভালো ছবি আঁকে। স্নিগ্ধাদি কাছে এসে এক মুখ হেসে বললেন, কিরে সন্তু, তোরা কবে এলি? আর কে এসেছে? মাসিমা আসেননি? বনানিও আসেনি? আমি বললাম, ওরা কেউ আসেনি, আমি কাকাবাবুর সঙ্গে এসেছি। কাকাবাবুর কথা শুনে ওরা 3 জনেই পায়ে হাত দিয়ে প্রণাম করল কাকাবাবুকে। চাকরি থেকে রিটায়ার করার আগে কাকাবাবু তো দিল্লিতেই থাকতেন বেশিরভাগ, তাই স্নিগ্ধাদি দেখেননি আগে। সিদ্ধার্থদা কাকাবাবুকে বললেন, আমি আপনার নাম অনেক শুনেছি, আপনি তো আর্কিওলজিক্যাল সার্ভেতে ডাইরেক্টর ছিলেন। আমার এক মামার সঙ্গে আপনার। কাকাবাবুর কথাবার্তা বলার জন্য কোনো উৎসাহই নেই। শুকনো গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সিদ্ধার্থদা বললেন, আমি কলকাতায় একটা কলেজে ইতিহাস পড়াই। কাকাবাবু সিদ্ধার্থদার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ইতিহাস পড়াও? তোমার সাবজেক্ট কি ছিল? ইন্ডিয়ান হিস্ট্রি? সিদ্ধার্থদা বিনীতভাবে বললেন, হ্যাঁ, আমি বৌদ্ধ আমল নিয়ে কিছু রিসার্চ করেছি। ও, বেশ ভালো। আচ্ছা,
তোমাদের সঙ্গে দেখা হয় ভালোই লাগলো। এবার আমাদের যেতে হবে, চল শম্ভু। সিদ্ধার্থদা বললেন, আপনারা কোন দিকে যাবেন? চলুন না, একসঙ্গেই যাওয়া যাক। আমি অধীর আগ্রহে কাকাবাবুর মুখের দিকে তাকালাম। কাকাবাবু যদি রাজি হয়ে যান তাহলে কি ভালোই যে হয়। রোজই তো পাথর মাপামাপি করি, আজ একটা দিন যদি সবাই মিলে বেড়ানো যায়। তাছাড়া হঠাৎ স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়ে গেল। কাকাবাবু একটু ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, না, তোমরাই ঘুরে টুরে দেখো। পহলগাম বেশ ভালো জায়গা, আমরা অন্য জায়গায় যাব, আমাদের কাজ আছে। সিদ্ধার্থবা বললেন, তাহলে সন্তু থাক আমাদের সঙ্গে। স্নিগ্ধাদি বললেন, সন্তু, তুই তো এখানে কয়েকদিন ধরে আছিস, তুই তাহলে আমাদের গাইড হয়ে ঘুরে টুরে দেখা। আমরা তো উঠেছি শ্রীনগরে, এখানে একদিন থাকব। আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলাম, স্নিগ্ধাদি, শ্রীনগর কিরকম জায়গা? স্নিগ্ধাদি বললেন, কি চমৎকার, তোকে কি বলবো, এত ফুল আর আপেল কি সস্তা। তোরা এখনো যাসনি ওদিকে? রিনি বলল, এই সন্তু, তুই একটু রোগা হয়ে গেছিস কেন রে? অসুখ করেছিল? আমি বললাম, না তো। তাহলে তোর মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে কেন? ভ্যাট, মোটেই না। নদীটার দিকে আঙুল দেখিয়ে রিনি জিজ্ঞেস করল, এই নদীটার নাম কি রে? আমি বললাম, এটার নাম হচ্ছে লিদার নদী। আগেকার দিনে এর সংস্কৃত নাম ছিল লম্বোদরী। লম্বোদরী থেকেই লোকের মুখে মুখে লিদার হয়ে গেছে। আবার অমরনাথের রাস্তায় এই নদীটাকেই বলে নীলগঙ্গা। স্নিগ্ধাদি হাসতে হাসতে বললেন, সন্তুটা কিরকম বিজ্ঞের মতন কথা বলছে, ঠিক পাকা গাইডদের মতন। আমি বললাম, বাহ, আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, সব চিনে গেছি। আমি একা একা তোমাদের সব জায়গায় নিয়ে যেতে পারি। কাকাবাবু আবার ঘড়ি দেখলেন, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সন্তু, তুমি তাহলে এদের সঙ্গে থাকবে? তাই থাকো না হয়। আমি চমকে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবুর গলার আওয়াজটা যেন একটু অন্য রকম। হঠাৎ আমার বুকের মধ্যে একটা কান্না কান্না ভাব এসে গেল। কাকাবাবু নিশ্চয়ই আমার উপর অভিমান করেছেন, তাই আমাকে থাকতে বললেন। আমি তো জানি খোড়া পা নিয়ে কাকাবাবু একলা একলা কোনো কাজই করতে পারবেন না, সাহায্যও নেবেন না অন্য কারোর। আমি বললাম, কাকাবাবু, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবু তবু বললেন, না, তুমি থাকো না, আজ একটু বেড়াও ওদের সঙ্গে, আমি একলাই ঘুরে আসি। আমি জোর দিয়ে বললাম, না, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবুর মুখখানা পরিষ্কার হয়ে গেল। বললেন, চলো তাহলে, আর দেরি করা যায় না। আমি সিদ্ধার্থদাকে বললাম, আপনারা এখানে কয়েকদিন থাকুন না, আমরা তো আজ সন্ধ্যের বেলাতেই ফিরে আসছি। সিদ্ধার্থদা বললেন, আমরা কাল সকালবেলা অমরনাথের দিকে যাব। সেই অমরনাথ মন্দির পর্যন্ত যাবেন? সে তো অনেক দিন লাগবে। স্নিগ্ধাদি বললেন, ওই রাস্তায় যাব যতটা যাওয়া যায়, খুব বেশি কষ্ট হলে যাব না বেশি দূর। ফিরে এসে তোদের সঙ্গে দেখা হবে। তোরা কি এখানেই থাকছিস? সিদ্ধার্থদা কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কতদিন থাকবেন? কাকাবাবু বললেন, ঠিক নেই, বাস এসে গেছে। আমি আর কাকাবাবু বাসে উঠে পড়লাম। চলন্ত বাসের জানলা দিয়ে দেখলাম সিদ্ধার্থ দাস, স্নিগ্ধাদি আর রিনি হেঁটে যাচ্ছে লিদার নদীর দিকে। রিনি তরতরিয়ে এগিয়ে গিয়ে নদীটার জলে পা ডোবাল। উৎসাহে আমার মুখ জল করছে। এতে দূরে হঠাৎ কোনো চেনা মানুষকে দেখলে কি আনন্দই যে লাগে। কলকাতায় থাকতেই অনেকদিন স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়নি, আর আজ হঠাৎ এই কাশ্মীরে, বিশ্বাসই হয় না। কাকাবাবু কিন্তু খুব একটা উৎসাহিত হলেন না, আর চোখে ঘড়িতে সময় দেখলেন। স্নিগ্ধাদি আমার ছর্দির ছেলেবেলা থেকে বন্ধু, কত দিন এসেছে আমাদের বাড়িতে। ছর্দির বিয়ে হবার ঠিক 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল স্নিগ্ধাদির। স্নিগ্ধাদির বিয়েতে আমি ধুতি পরে গিয়েছিলাম, আমার জীবনে সেই প্রথম ধুতি পরা। সিদ্ধার্থদাকেও আমরা আগে থেকে চিনি, ছর্দিদের কলেজের প্রফেসর ছিলেন। আমাদের পাড়ার ফাংশনে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা আবৃত্তি করেছিলেন।
স্নিগ্ধাদির সঙ্গে সিদ্ধার্থদার বিয়ে হবার পর একটা মুশকিল হলো। স্নিগ্ধাদিকে স্নিগ্ধা বৌদি বলে ডাকতে হয়, কিংবা সিদ্ধার্থদাকে জামাই বাবু। আমি কিন্তু তা পারি না, এখনো সিদ্ধার্থদাই বলি। আর রিনি হচ্ছে স্নিগ্ধাদির বোন, আমারই সমান, ক্লাস 8-এ পড়ে। পড়াশুনোই এমনিতে ভালোই, কিন্তু অঙ্কে খুব কাঁচা। কঠিন অ্যালজিব্রা তো পারেই না, জিওমেট্রি এত সোজা তাও পারে না। তবে রিনি বেশ ভালো ছবি আঁকে। স্নিগ্ধাদি কাছে এসে এক মুখ হেসে বললেন, কিরে সন্তু, তোরা কবে এলি? আর কে এসেছে? মাসিমা আসেননি? বনানীও আসেনি? আমি বললাম, ওরা কেউ আসেনি, আমি কাকাবাবুর সঙ্গে এসেছি। কাকাবাবুর কথা শুনে ওরা তিনজনেই পায়ে হাত দিয়ে প্রণাম করল কাকাবাবুকে। চাকরি থেকে রিটায়ার করার আগে কাকাবাবু তো দিল্লিতেই থাকতেন বেশিরভাগ, তাই স্নিগ্ধাদি দেখেননি আগে। সিদ্ধার্থদা কাকাবাবুকে বললেন, আমি আপনার নাম অনেক শুনেছি, আপনি তো আর্কিওলজিক্যাল সার্ভেতে ডাইরেক্টর ছিলেন। আমার এক মামার সঙ্গে আপনার। কাকাবাবুর কথাবার্তা বলার জন্য কোনো উৎসাহই নেই। শুকনো গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সিদ্ধার্থদা বললেন, আমি কলকাতায় একটা কলেজে ইতিহাস পড়াই। কাকাবাবু সিদ্ধার্থদার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ইতিহাস পড়াও? তোমার সাবজেক্ট কি ছিল? ইন্ডিয়ান হিস্ট্রি? সিদ্ধার্থদা বিনীতভাবে বললেন, হ্যাঁ, আমি বৌদ্ধ আমল নিয়ে কিছু রিসার্চ করেছি। ও, বেশ ভালো। আচ্ছা, তোমাদের সঙ্গে দেখা হয় ভালোই লাগলো। এবার আমাদের যেতে হবে, চল সম্ভব। সিদ্ধার্থদা বললেন, আপনারা কোন দিকে যাবেন? চলুন না, একসঙ্গেই যাওয়া যাক। আমি অধীর আগ্রহে কাকাবাবুর মুখের দিকে তাকালাম। কাকাবাবু যদি রাজি হয়ে যান তাহলে কি ভালোই যে হয়। রোজই তো পাথর মাপামাপি করি, আজ একটা দিন যদি সবাই মিলে বেড়ানো যায়। তাছাড়া হঠাৎ স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়ে গেল। কাকাবাবু একটু ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, না, তোমরাই ঘুরে টুরে দেখো, পহলগাম বেশ ভালো জায়গা, আমরা অন্য জায়গায় যাব, আমাদের কাজ আছে। সিদ্ধার্থবা বললেন, তাহলে সন্তু থাক আমাদের সঙ্গে। স্নিগ্ধাদি বললেন, সন্তু, তুই তো এখানে কয়েকদিন ধরে আছিস, তুই তাহলে আমাদের গাইড হয়ে ঘুরে টুরে দেখা। আমরা তো উঠেছি শ্রীনগরে, এখানে একদিন থাকব। আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলাম, স্নিগ্ধাদি, শ্রীনগর কিরকম জায়গা? স্নিগ্ধাদি বললেন, কি চমৎকার, তোকে কি বলবো, এত ফুল আর আপেল কি সস্তা। তোরা এখনো যাসনি ওদিকে? রিনি বলল, এই সন্তু, তুই একটু রোগা হয়ে গেছিস কেন রে? অসুখ করেছিল? আমি বললাম, না তো। তাহলে তোর মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে কেন? ভ্যাট, মোটেই না। নদীটার দিকে আঙুল দেখিয়ে রিনি জিজ্ঞেস করল, এই নদীটার নাম কি রে? আমি বললাম, এটার নাম হচ্ছে লিদার নদী। আগেকার দিনে এর সংস্কৃত নাম ছিল লম্বোদরি। লম্বোদরি থেকেই লোকের মুখে মুখে লিদার হয়ে গেছে। আবার অমরনাথের রাস্তায় এই নদীটাকেই বলে নীলগঙ্গা। স্নিগ্ধাদি হাসতে হাসতে বললেন, সন্তুটা কিরকম বিজ্ঞের মতন কথা বলছে, ঠিক পাকা গাইডদের মতন। আমি বললাম, বাহ, আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, সব চিনে গেছি, আমি একা একা তোমাদের সব জায়গায় নিয়ে যেতে পারি। কাকাবাবু আবার ঘড়ি দেখলেন, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সন্তু, তুমি তাহলে এদের সঙ্গে থাকবে? তাই থাকো না হয়। আমি চমকে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবুর গলার আওয়াজটা যেন একটু অন্য রকম। হঠাৎ আমার বুকের মধ্যে একটা কান্না কান্না ভাব এসে গেল। কাকাবাবু নিশ্চয়ই আমার উপর অভিমান করেছেন, তাই আমাকে থাকতে বললেন। আমি তো জানি খোড়া পা নিয়ে কাকাবাবু একলা একলা কোনো কাজই করতে পারবেন না, সাহায্যও নেবেন না অন্য কারোর। আমি বললাম, কাকাবাবু, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবু তবু বললেন, না, তুমি থাকো না, আজ একটু বেড়াও ওদের সঙ্গে, আমি একলাই ঘুরে আসি। আমি জোর দিয়ে বললাম, না, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবুর মুখখানা পরিষ্কার হয়ে গেল। বললেন, চলো তাহলে, আর দেরি করা যায় না। আমি সিদ্ধার্থদাকে বললাম, আপনারা এখানে কয়েকদিন থাকুন না,
আমরা তো আজ সন্ধ্যের বেলাতেই ফিরে আসছি। সিদ্ধার্থদা বললেন, আমরা কাল সকালবেলা অমরনাথের দিকে যাব। সেই অমরনাথ মন্দির পর্যন্ত যাবেন? সে তো অনেক দিন লাগবে। স্নিগ্ধাদি বললেন, ওই রাস্তায় যাব যতটা যাওয়া যায়, খুব বেশি কষ্ট হলে যাব না বেশি দূর। ফিরে এসে তোদের সঙ্গে দেখা হবে। তোরা কি এখানেই থাকছিস? সিদ্ধার্থদা কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কতদিন থাকবেন? কাকাবাবু বললেন, ঠিক নেই, বাস এসে গেছে। আমি আর কাকাবাবু বাসে উঠে পড়লাম। চলন্ত বাসের জানলা দিয়ে দেখলাম সিদ্ধার্থ দাস, স্নিগ্ধাদি আর রিনি হেঁটে যাচ্ছে লিদার নদীর দিকে। রিনি তরতরিয়ে এগিয়ে গিয়ে নদীটার জলে পা ডোবালো। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার দিতে ভুলবেন না যেন। আরও অনেক মজার গল্প নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পের অঙ্গান।